বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সবাইকে এত সকালে ক্লাসে যুক্ত হয়েছেন কষ্ট করে। আমরা সকালবেলা পেনাল কোড পড়ছি, তাই না? আমাদের পেনাল কোডের ধারাবাহিক ক্লাস চলছে। আজকে আমাদের পেনাল কোডের তৃতীয় ক্লাস। 106 পর্যন্ত পড়েছিলাম গত ক্লাসে, 106 পর্যন্ত আমরা পড়েছি। আজকে আমরা 107 থেকে যে অংশটা রয়েছে দুষ্কর্মের সহায়তাকারী, খুবই গুরুত্বপূর্ণ অংশ, ভালো করে বুঝে নিতে হবে, অনেকটা অঙ্কের মতো। হ্যাঁ, ভালো করে না বুঝলে আমরা ধারাগুলো বসাতে পারবো না, এই জন্য খুবই মনোযোগের সাথে, আশা করি সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাস করবেন। আচ্ছা, তার আগে গত ক্লাসে রিভিশন প্রয়োজন আছে কিনা? গত ক্লাসে রিভিশন দিতে গেলে আমরা পড়ার জন্য সময় কম পাবো। তাহলে গত ক্লাসে 75 থেকে 106 পর্যন্ত পড়েছি, এই ধারাগুলো আপনারা পারেন, একটু সহজ আছে, সবাই এটা একটু পড়ে নিবেন। যদি ক্লাসের শেষে সময় থাকে আমি একদম শুরু থেকে যতদূর পর্যন্ত পড়াবো আজকে, এই পুরোটার উপরে আপনাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ। আসেন আমরা সরাসরি 107 ধারায় চলে যাব, পেনাল কোডের 107। আচ্ছা, পেনাল কোডের 107 ধারা। ধন্যবাদ লিয়াকত ভাইয়া। তাহলে আমরা 107-এ চলে গেলাম। 107-এ বলেছে সহায়তা। 107-এ বলেছে সহায়তা বলতে কি বোঝেন? পঞ্চম পরিচ্ছেদ আর কি অপরাধের সহায়তা সম্পর্কিত। আচ্ছা, অপরাধের সহায়তা কাকে বলে? এখন দেখেন, সহায়তার শব্দটা যদি আপনি এমনি নর্মালি চিন্তা করেন, সহায়তা মানে কিন্তু কাউকে সাহায্য সহযোগিতা করা। সেটা যে কোনো ভাবে হতে পারে, ভালো কাজেও সহায়তা করা হয়, খারাপ কাজেও কিন্তু সহায়তা করা হয়, হয় না? দণ্ডবিধিতে বলতেছে 3 রকম উপায়ে সহায়তা করা হয়। কোনো ব্যক্তিকে যদি আপনি প্ররোচনা দান করেন, প্ররোচনা কথাটার মানে হলো কুমন্ত্রণা। কাউকে কুমন্ত্রণা দিলেন, প্ররোচনা দান করলেন, উস্কানি দিলেন, এগুলো আমরা বলতে পারি সমার্থক শব্দ হিসেবে। তাহলে কোনো ব্যক্তিকে যদি প্ররোচনা দান করা যায়, এটা একটা সহায়তা। আবার কারোর সাথে ষড়যন্ত্রে লিপ্ত হলেন, ষড়যন্ত্র করলেন, ষড়যন্ত্রে লিপ্ত হলে এটাকে এক প্রকারের সহায়তা বলা হয়। ষড়যন্ত্র করলেন কাউকে নিয়ে কারো বিরুদ্ধে, এটাও এক ধরনের সহায়তা। আর একটা হলো কাজ বা কাজে বিরতি, অর্থাৎ এই অবৈধ কাজটা সম্পাদনের জন্য আপনি অন্য কোনো কার্য সম্পাদন করলেন অথবা কোনো কাজ থেকে বিরত থাকলেন, এটাই হলো সহায়তা। তাহলে সহায়তা দেখি আমরা 3 রকম উপায়ে সহায়তা করা হয়: প্ররোচনা দ্বারা, ষড়যন্ত্রের দ্বারা, কাজ বা কাজে বিরতি। কোনো কাজ থেকে বিরত থাকলেন, যে কাজটা আইনানুগ ছিল সেই কাজ থেকে লিয়াকত ভাইয়াকে বিরত রাখার জন্য আমি তাকে কি করলাম? বিরত রাখার জন্য মন্ত্রণা দিলাম। এই যে কোনো কাজ বা কাজে বিরতি, কোনো কাজ থেকে বিরত থাকা হলো, এটাও হলো কি? সহায়তা বা প্ররোচনা। আচ্ছা, তাহলে 107-এ বলেছে সহায়তা কাকে বলে, সংজ্ঞাটা হলো 107-এ। এরপরে আমরা দেখব দুষ্কর্মের সহায়তাকারী, অর্থাৎ ব্যক্তির কথা বলা হয়েছে। যে ব্যক্তি খারাপ কাজে বা অপরাধ জেনেও এই কাজে সহায়তা করে, সেই ব্যক্তি দুষ্কর্মের সহায়তাকারী বলে গণ্য হবে। আচ্ছা, তাহলে এই দুইটা ধারা পরিষ্কার হলো কিনা? সহায়তা বললাম, বুঝলাম কি সহায়তা, ইংরেজিটার সাথে সাথে একটু শিখে নিবেন। অ্যাবেটমেন্ট মানে হলো সহায়তা, অ্যাবেটমেন্ট মানে সহায়তা, অ্যাবেটর মানে দুষ্কর্মের সহায়তাকারী। তাহলে প্রথমত সহায়তা বলতে প্রথমত কোনো প্ররোচনার মাধ্যমে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে প্ররোচনা দান করলে, ষড়যন্ত্র করলে, ষড়যন্ত্রের যে কোনো অংশ সম্পাদিত করলে, আর কোনো কাজ বা কাজে বিরতির মাধ্যমে কি করে থাকে? সহায়তা দিয়ে থাকে, এটাই হলো অ্যাবেটমেন্ট। এরপরে আমরা যাব, যেমন দুই একটা উদাহরণ বলতে পারি। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে খুন করার জন্য প্ররোচনা দান করলো, এই ব্যক্তি প্ররোচিত হয়ে তাকে খুন করলেন, এগুলোই হলো সহায়তা দান করা বা প্ররোচনা দেয়া। আচ্ছা, এরপরে যাবো 8-এ, 108 দুষ্কর্মের সহায়তাকারী। যতক্ষণ না পর্যন্ত আপনি খারাপ কাজের প্ররোচনা দান করেন ততক্ষণ পর্যন্ত আপনি তো দুষ্কর্মের সহায়তাকারী বলে গণ্য হবেন না, তাই না? তো আপনি যখন জানলেন যে এই কাজটা অপরাধ, জানার পরেও যদি ওই কাজে কেউ প্ররোচনা দেয়, কুমন্ত্রণা দেয়, তাহলে ওই ব্যক্তি দুষ্কর্মের সহায়তা করেছে বলে গণ্য হবে। তাহলে 107-এর কাজগুলোই খারাপ কাজ করার উদ্দেশ্যে, অপরাধজনক কাজ করার উদ্দেশ্যে অন্য কারোর সাথে করলেন, তাহলে আপনি কি করলেন বা আমি কি করলাম? দুষ্কর্মের সহায়তাকারী বলে গণ্য হলাম। সংজ্ঞা আসলে আমরা এভাবে লিখবো: যে ব্যক্তি কোনো অপরাধ অনুষ্ঠান অথবা অপরাধ বলিয়া গণ্য অনুষ্ঠানে সহায়তা করে, মানে 107-এর কার্যক্রমগুলো সম্পন্ন করে, সেই ব্যক্তি দুষ্কর্মের সহায়তাকারী বলে বিবেচিত হবে। তার মানে জানে অপরাধমূলক কাজ, তারপরও জেনে শুনে প্ররোচনা দিল, কোনো কাজ করলো, কাজে বিরত থাকলো, অথবা ষড়যন্ত্র করলো, তাহলে ওই ব্যক্তি দুষ্কর্মের সহায়তাকারী বলে গণ্য হবে। আচ্ছা,
দুষ্কর্মের সহায়তাকারী বা অ্যাবেটর, এই 108 ধারাটাতে মোটামুটি 5টা ব্যাখ্যা আছে। হ্যাঁ, 5টা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আছে, এগুলো আমাদেরকে জানতে হবে যে কোন কোন পরিস্থিতিতে কোনো ব্যক্তি দুষ্কর্মের সহায়তাকারী বলে গণ্য হবে। আচ্ছা, এবার একটা জিনিস আগে একটু ক্লিয়ার করে নেন। আগে একটা উদাহরণ করবো আমরা। 108-এর উদাহরণ নাম্বার ক, প্রথম যে উদাহরণটা দেখেন, ক গকে খুন করার জন্য প্ররোচিত করে, গ কার্যটি করতে অস্বীকার করে। তাহলে একজনকে খুন করার জন্য প্ররোচনা দেয়া হলো, এই খুন করতে গ অস্বীকার করলো, তাহলে ক খুন করার জন্য প্ররোচিত, খকে প্ররোচিত করার অপরাধে দোষী সাব্যস্ত হবে। তাহলে আমি লিয়াকত ভাইয়াকে অথবা জাকির ভাইয়াকে আমি বললাম যে রাবেয়াকে খুন করেন, অস্বীকার করুক আর খুন করেই ফেলুক, সেটা পরের কথা, আমি কি হলাম? আমি কিন্তু দুষ্কর্মের সহায়তাকারী। তাহলে আমরা যে আজকের অধ্যায়টা পড়তেছি, এই অধ্যায়টা কি মূল অপরাধীর দণ্ড কিন্তু না, সহায়তাকারী অপরাধীদের দণ্ড নিয়ে আলোচনা করা হয়েছে, যে সহায়তাকারী ব্যক্তি কি অপরাধে সাহায্য সহযোগিতা করলে তিনি কোন দণ্ডে দণ্ডিত হবেন। বুঝতে পারতেছি কথা? তাহলে আমরা যে আজকে ধারাগুলো পড়ছি, এই ধারাগুলো মূল অপরাধীর দণ্ড নয়, এগুলো মূলত সহায়তাকারী ব্যক্তির দণ্ড। এবার আসেন, এই যে উদাহরণটা 108 থেকে পড়লাম, এই উদাহরণটা দেখা মাত্রই পরীক্ষার খাতায় অনেকে 108 লিখে দিবেন। 108 লেখার সুযোগ নেই, আছে? 108 কিন্তু লেখার সুযোগ নেই। 108 হলো সংজ্ঞার ধারা। কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তিকে পূর্ব পরিকল্পনা বশত সেই ব্যক্তিকে হত্যা করার অভিপ্রায়ে এমন আঘাত দান করে যার ফলে ওই ব্যক্তির মৃত্যু ঘটে, তাহলে সেই ব্যক্তি কি করেছে বলে গণ্য হবে? খুন করেছে বলে গণ্য হবে। এখন এই খুন, আপনি খুনের এটা সংজ্ঞা বললেন, সংজ্ঞা কত? 302 ধারা, দুঃখিত, 300 ধারা, তাই না? 300-তে হলো খুনের সংজ্ঞা। শাস্তি কততে দিবেন ওই ব্যক্তির? শাস্তি 302। তাহলে শাস্তির ধারা সংজ্ঞার ধারাটা আলাদা করে ফেলতে হবে। এই যে উদাহরণ দেখে অনেকে লিখে পারেন দুষ্কর্মের সহায়তাকারী 108 ধারায় দণ্ডিত হবে, তার মানে 108-এর ভেতরে আমি এই উদাহরণটা পড়ছি, 108 কেন হবে না? অনেকের এটা কিন্তু যুক্তি, বলে যে স্যার 108-এর আপনি 4 নম্বর উদাহরণ দেখেন, এই উদাহরণটা পরীক্ষায় আসছে, তাহলে 108 কেন লিখবো না? 108 হলো দুষ্কর্মের সহায়তাকারী কি কিভাবে কোনো ব্যক্তি দুষ্কর্মের সহায়তা দিতে পারে, এই জিনিসটা ব্যাখ্যা করে বোঝানো হয়েছে। 108 ধারা কোনো দণ্ডের ধারা নয়, বুঝতে পারলাম? 108-এর উদাহরণ দেখেই যে আপনি 108 ব্যবহার করে ফেলবেন, 108 কিন্তু ব্যবহার করা যাবে না। পেনাল কোড একটু সেন্সিটিভ, চিন্তা করতে হবে আপনাকে। প্রথমে সংজ্ঞা দিয়েছে তারা, তারপরে দণ্ডের বিধান। দণ্ড কত? 109 থেকে শুরু করে বাকিগুলা দণ্ড। আপনি লিখতে পারেন সর্বোচ্চ যে 108 ধারার ব্যাখ্যা অনুযায়ী ওই ব্যক্তি দুষ্কর্মের সহায়তাকারী বলে গণ্য হবে এবং তার এই দণ্ড হবে। ব্যাখ্যা 5টা দেখবো আমরা, 108-এর ব্যাখ্যা 5টা দেখবো। প্রথম ব্যাখ্যা হলো, অবৈধ বিরতিতে সহায়তা করণ অপরাধ রূপে গণ্য হতে পারে যদি দুষ্কর্মের সহায়তাকারী ব্যক্তি যদিও এই অবৈধ বিরতিতে সাহায্য করার জন্য বা এই কার্য সম্পাদনের জন্য স্বয়ং বাধ্য নাও হইয়া থাকে। তাহলে নাও কথাটা একটু লিখে নেন, বাধ্য হয়ে থাকে না, দুষ্কর্মের সহায়তাকারী বাধ্য নয়। আচ্ছা, এটা আপনাদের পরিষ্কার হবে। ব্যাখ্যাগুলো আবার পরে ব্যাখ্যা করা হয়েছে। প্রথম ব্যাখ্যায় বলা আছে, দেখেন, দুষ্কর্মের সহায়তাকারী ব্যক্তি যে কাজ করার জন্য বাধ্য নয়, দুষ্কর্মের সহায়তাকারী ব্যক্তি যে কাজ করার জন্য বাধ্য নয়, সেই কাজটা যদি তিনি করেন, তার দরকার ছিল না কোনো কথা বলার, তারপরও যদি তিনি প্ররোচনা দেন, কুমন্ত্রণা দেন, তিনি দুষ্কর্মের সহায়তাকারী রূপে গণ্য হবেন। বুঝতে পারলাম? মনে করেন কোন পুলিশ অফিসার, তিনি কোথাও কোনো মারামারি হচ্ছে বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তিনি পাশেই দাঁড়িয়ে আছেন, তার ডিউটি ওখানে, তো তার সরকারি দায়িত্ব কি ছিল? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, কিন্তু তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে ওখানে দাঁড়িয়েই থাকলেন। পাশে আবার আরেকজন লোক ছিল, সে আবার তাকে কুমন্ত্রণা দিল যে আপনি দাঁড়ায় আছেন, ভালো করছেন, ওরা মারামারি করে মরুক, আপনার ওখানে যাওয়ার দরকার নেই। এরকমই করা উচিত। এই যে আপনাকে এই কথাগুলো কি বলার কোনো প্রয়োজন ছিল? ছিল না। তাহলে যে কাজে আপনি বাধ্য নন, আপনি তো এই কথাটা বলার জন্য বাধ্য ছিলেন না, তারপরও এই কাজ করে আপনি দুষ্কর্মের সহায়তাকারী বলে গণ্য হলেন।
প্রথম ব্যাখ্যা বুঝতে পারলাম। তাহলে অবৈধ বিরতি, এই এই লোকটা অবৈধভাবে বিরত আছে, আইনানুগ কাজ থেকে অবৈধভাবে বিরত আছে। তারপর আপনি তাকে অতিরিক্ত কি করলেন, প্ররোচনা দিলেন, যে প্ররোচনা দেওয়ার জন্য আপনি বাধ্য ছিলেন না, তারপর আপনি প্ররোচনা দিলেন, তাহলে আপনি দুষ্কর্মের সহায়তাকারী বা আমি দুষ্কর্মের সহায়তাকারী বলে গণ্য হব। আচ্ছা, এক নাম্বার ব্যাখ্যা গেল। দুই নাম্বার ব্যাখ্যা দেখবো আমরা। দুই নাম্বার ব্যাখ্যায় বলেছে আপনি যে প্ররোচনা দান করলেন, এই প্ররোচনার ফলে অপরাধ যে সংগঠন হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অপরাধ সংগঠন না হলেও সংশ্লিষ্ট ব্যক্তি দুষ্কর্মের সহায়তাকারী বলে গণ্য হবে। বুঝতে পারলাম? তাহলে যদি কোনো অপরাধের প্ররোচনা দেয়া হয়, একটু আগে যে উদাহরণটা বললাম, খুনের প্ররোচনা দেয়া হলো, খুন সংগঠিত হলো না, খুন যদি সংগঠন নাও হয় তারপরও সংশ্লিষ্ট ব্যক্তি দুষ্কর্মের সহায়তাকারী বলে বিবেচিত হবে। খুনের জন্য প্ররোচনা দিলাম আমি, আমি যাকে প্ররোচনা দিলাম তিনি খুন করলো না, তিনি বেঁচে গেল, তিনি তো খুন করেনি, কিন্তু আমি যে কুমন্ত্রণা দিলাম তার জন্য আমি প্ররোচনাকারী বলে অবশ্যই খুনের প্ররোচনাকারী বা সহায়তাকারী বলে দণ্ডিত হব। আচ্ছা, এই ছিল দুই নাম্বার ব্যাখ্যা। তাহলে প্রথম ব্যাখ্যা হলো অবৈধ বিরতিতে সাহায্য করলে অথবা যে কাজে আপনি বাধ্য ছিলেন না সেই কাজের মাধ্যমে দুষ্কর্মের সহায়তা করলে দুষ্কর্মের সহায়তাকারী বলে গণ্য হবে। দুই নাম্বার ব্যাখ্যা, দুই নাম্বার ব্যাখ্যায় বললো যে কাজে প্ররোচনা দেয়া হলো সেই কাজ যদি নাও সংগঠন হয়, সহায়তা করা হলো যে কাজে সেই কাজ নাও সংগঠন হয়, তারপরও দুষ্কর্মের সহায়তাকারী বলে গণ্য হবে। এরপরে আমরা দেখব ব্যাখ্যা তিন, যে ব্যক্তিকে সাহায্য করা হলো, সাহায্যকৃত ব্যক্তি, তিনি, তার যদি অভিপ্রায় জ্ঞান, দুষ্ট জ্ঞান অভিপ্রায় এগুলো যদি নাও থাকে, তারপরও প্ররোচনা দানকারী ব্যক্তি দুষ্কর্মের প্ররোচনা দান করেছেন বা সহায়তা করেছেন বলে গণ্য হবেন। কেমন একটু বলি। মনে করেন যে কোনো একজন শিশুকে যদি প্ররোচনা দেয়, কোনো একটা ছোট বাচ্চা, 9 বছরের কম বয়স্ক শিশুই ধরে নিলাম আমরা, 9 বছরের কম বয়স্ক কোনো শিশুকে কি করা হলো, প্ররোচনা দান করা হলো। এত দেরি করে ক্লাসে আসতেছেন, বলছিলাম গত ক্লাসে যে গুরুত্বপূর্ণ ক্লাস হবে। আচ্ছা, শিশুকে যদি প্ররোচনা দেওয়া হয়, শিশু, তার কি দুষ্ট বুদ্ধি আছে, অপরাধের অভিপ্রায় আছে? কিছুই নাই। তো এই শিশুকে যদি প্ররোচনা দেওয়া হয় এবং এই প্ররোচনার ফলে অপরাধ সংগঠন হোক বা না হোক, যিনি প্ররোচনা দিলেন তিনি প্ররোচনা দানকারী বলে গণ্য হবেন বা দুষ্কর্মের সহায়তাকারী বলে গণ্য হবেন। বুঝতে পারলাম? তাহলে কতগুলো প্রেক্ষাপট। প্রথমে যে কাজ করার জন্য বাধ্য ছিলেন না সেই কাজে যদি কি করেন, সেই কাজ যদি আপনি করেন, করে প্ররোচনা দেন বা অপরাধে সহায়তা করেন, তাহলে প্ররোচনাকারী। যে কাজে কুমন্ত্রণা দিলেন সেটা সংগঠিত না হলেও প্ররোচনা দান, প্ররোচনাকারী, না হলেও দণ্ডের ব্যবস্থা রয়েছে। আপনি যাকে প্ররোচনা দিচ্ছেন, যাকে সাহায্য সহযোগিতা করতেছেন, এই ব্যক্তির কি নাই, পরিণত বোধ বুদ্ধি নাই, মাতাল হতে পারে, পাগল হতে পারে, শিশু হতে পারে, এরকম ব্যক্তিকে আপনি প্ররোচনা দিলেন, পরে বললেন সে তো শিশু, সে তো কিছুই বোঝে না, তাহলে আমি কিভাবে অপরাধী? আপনি তো প্ররোচনা দান করেন, আপনি তো বোঝেন, তাহলে আপনি কিন্তু 108 ধারার ব্যাখ্যার অধীনে আপনি অপরাধী ব্যক্তি বলে গণ্য হবেন। 4 নাম্বার ব্যাখ্যাটা দেখবো আমরা। 4 নাম্বার ব্যাখ্যায় বলেছে অপরাধের সহায়তা করাও অপরাধ বলে গণ্য হবে। তাহলে মনে করেন এক্ষেত্রে একাধিক সাহায্য সহযোগিতাকারী, একজন বিষ এনে দিল, আরেকজন বিষটা তৈরি করলো, খাবারের সঙ্গে মিশালো, আরেকজন প্রয়োগ করলো, তাহলে মোটামুটি 3-4 জন কাজে ইনভলভ কিনা। তাহলে একজন সহায়তাকারীকে আরো একজন সহায়তা করলো, তাহলে মূল সব অপরাধী তো অপরাধী হবে, সহায়তাকারী অপরাধী হবে। তাকে যে বাজার থেকে বিষ কিনে এনে দিল তিনিও কিন্তু সাহায্যকারী বা সহযোগিতাকারী, সহায়তাকারী বলে গণ্য হবেন। তাহলে কি কিভাবে সাহায্য সহযোগিতা, একজন ব্যক্তি কখন কখন কিভাবে দুষ্কর্মে সহায়তাকারী ব্যক্তি বলে গণ্য হবেন দেখলাম আমরা, তাই না? তাহলে 4 নাম্বার ব্যাখ্যায় বললো অপরাধে সাহায্য করলেও অপরাধ বলে গণ্য হবে বা সহায়তাকারী বলে গণ্য হবেন সংশ্লিষ্ট ব্যক্তি, দুষ্কর্মের প্ররোচনা দানকারী ব্যক্তি বলে গণ্য হবেন। 5 নম্বর ব্যাখ্যায় বলেছে এই অপরাধী ব্যক্তিদের সমন্বয় সাধন অপরিহার্য নয়। সমন্বয় সাধন বলতে দেখেন, কিছু অপরাধ আছে যে চেইনে অপরাধগুলো সংগঠন হয়, চেইন, এক জায়গায় অপরাধের পরিকল্পনা হলো, আরেক জায়গা থেকে টাকা পয়সা সংগ্রহ করা হলো, আমরা সাক্ষ্য আইনে দেখি অপরাধমূলক ষড়যন্ত্রের যে উদাহরণগুলো দেয়া আছে, এক জায়গায় অর্থ
সংগ্রহ করা হলো, অস্ত্র শস্ত্র জোগাড় করা হলো আরেক জায়গায়, প্ল্যান করা হলো আরেক জায়গায়, সমগ্র বাংলাদেশে অনুষ্ঠিত হলো। এই যে দেখেন, এক জায়গার অপরাধীর সঙ্গে আরেক জায়গার অপরাধীর কি থাকতে পারে, যোগাযোগ নাও থাকতে পারে, তারপর প্রত্যেকে এই পেনাল কোডের 108 ধারা মোতাবেক দুষ্কর্মের সহায়তাকারী ব্যক্তি বলে গণ্য হবেন। তাহলে 5টা ব্যাখ্যা ভালো করে মনোযোগ দেন, ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। প্রথমে, অবৈধ বিরতিতে সাহায্যকরণ, যেটা আপনার দরকার ছিল না, সাহায্য করলেন, দুষ্কর্মের সহায়তাকারী। 2 নম্বর ব্যাখ্যা, অপরাধ, যে অপরাধী প্ররোচনা দিলেন, কুমন্ত্রণা দিলেন, অপরাধ সংগঠিত হলো না, তারপরও আপনি দুষ্কর্মের সহায়তাকারী। 3 নম্বর ব্যাখ্যা, যাকে সাহায্য করছেন, সহযোগিতা দিচ্ছেন, সে যদি দুষ্ট অভিপ্রায় তার ভেতরে নাও কাজ করে, সে যদি নাও বোঝে, তারপরও আপনি দুষ্কর্মের সহায়তাকারী, বা আমি যদি প্ররোচনা দেই, আমি দুষ্কর্মের সহায়তাকারী বলে গণ্য হব। 3 নম্বর ব্যাখ্যা গেল। 4 নম্বর ব্যাখ্যা, অপরাধে সহায়তা করাও, সহায়তাকারীকে সহায়তা করাও অপরাধ বলে গণ্য হবে। 5 নম্বর ব্যাখ্যা, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে সহায়তা করলে সবাইকে চিনতে হবে এমন কোনো কথা নাই, সবার মধ্যে যোগাযোগ থাকবে, অপরাধ সংগঠন হবে, কিন্তু একজন আরেকজনকে না চিনলেও প্রত্যেকেই দণ্ডিত হবে। বুঝতে পারলাম, সমন্বয় সাধন অপরিহার্য নয়। ষড়যন্ত্রে যোগদান করলেই সে দুষ্কর্মের সহায়তাকারী বলে গণ্য হবে, চিনুক বা না চিনুক। এই ছিল 5টা ব্যাখ্যা। 5 নম্বর ব্যাখ্যাটা একটু পড়ি, খেয়াল করেন। যেই ষড়যন্ত্রের ফলে একটি দুষ্কর্ম সম্পন্ন হয়, সেই ষড়যন্ত্রে যদি এক ব্যক্তির কাজের সাথে অন্য ব্যক্তির পরিচিত নাও হতে পারে, ধরেন বিষ কে কিনে এনে দিল, এটা যে ব্যক্তি বিষ প্রয়োগ করছে সে কিন্তু আবার জানে না, চেনে না তাকে, সে কাকে চেনে, যে ব্যক্তি তার হাতে দিল তাকে চেনে, সমস্যা নাই, এই তারপরও প্রত্যেকেই দুষ্কর্মের সহায়তাকারী বলে গণ্য হবে। এই ছিল 108 ধারা। এটা কিন্তু সংঘাত ধারা, বারবার বললাম যে এটা সংঘাত ধারা। 108 ধারা কখনো শাস্তির ধারা হিসেবে ব্যবহার হবে না। 108-এর ক দেখবো আমরা। 108-এর ক দেখেন, আমরা পেনাল কোডে 3-4 ধারা পড়েছিলাম না, যে অতিরাষ্ট্রিক প্রয়োগ, বাংলাদেশে বসে যদি বাংলাদেশের বাইরে অপরাধ সংগঠন করে, বাংলাদেশের বাইরে অপরাধ সংগঠন করে যদি বাংলাদেশে আসে, দুঃখিত, তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে যেখানেই পাওয়া যাবে, বিমানে জাহাজে যেখানেই পাওয়া যাবে, তাকে কি করা যাবে, তাকে বাংলাদেশে অপরাধ করেছে ধরে নিয়ে তার বিরুদ্ধে পেনাল কোডের বিধানগুলো প্রযোজ্য হবে, তাই না? এইখানে বললো যে ষড়যন্ত্রের ক্ষেত্রেও একই বিধান। মনে করেন সরাসরি অপরাধ করেনি, কিন্তু কি করেছে, প্ররোচনা দিয়েছে যে তুই খুন কর, আমি আসতেছি বা আমি আসি। তো বিদেশে থেকে যদি প্ররোচনা দেয়, কুমন্ত্রণা দেয়, বাংলাদেশে থেকে বিদেশে যদি কুমন্ত্রণা দেয়, প্ররোচনা দেয়, সংশ্লিষ্ট ব্যক্তি 108-এর ক ধারা মোতাবেক তিনিও কি হবেন, দুষ্কর্মের সহায়তাকারী বলে গণ্য হবেন। তাহলে এটা অতিরাষ্ট্রিক অপরাধের সহায়তা। 108-এর ক ধারাটা কি, অতিরাষ্ট্রিক অপরাধের সহায়তা, অর্থাৎ বাংলাদেশের বাইরে কে কোনো ব্যক্তি অপরাধ করছে, তাকে আপনি বাংলাদেশ থেকে প্ররোচনা দিচ্ছেন, সহায়তা দিচ্ছেন, বাংলাদেশে কোনো ব্যক্তি অপরাধ করেছে, আপনি বিদেশ থেকে তাকে প্ররোচনা দিচ্ছেন, সহায়তা দিচ্ছেন। বাংলাদেশি নাগরিক ক গোয়ায় অবস্থিত একটি বৈদেশিক নাগরিক খ কে খুন সংগঠনের জন্য প্ররোচিত করে, তাহলে তিনি খুনের জন্য সহায়তা দানের জন্য দোষী হবেন। তাহলে বুঝতে পারলাম, বাংলাদেশে বসে তিনি খুনের সহায়তা দিয়েছে বিদেশে, তিনিও কি হবেন, খুনের অপরাধে খুন করার জন্য দণ্ডিত হবেন, মানে খুনের সহায়তাকারী বলে গণ্য হবেন। 109 ধারাটা দেখবো, খুবই গুরুত্বপূর্ণ ধারা। এখান থেকে শুরু হলো সহায়তাকারীদের দণ্ড, এখান থেকে সহায়তাকারী ব্যক্তিদের দণ্ডের বিধান আলোচিত হয়েছে। আচ্ছা, দেখেন আপনি কিছু কিছু ধারা পাবেন দণ্ডবিধিতে, যেগুলোতে সরাসরি কি আছে, সহায়তার জন্য অপরাধের দণ্ড আছে। যেমন আপনি যদি ঘুষের সহায়তা দান করেন, আছে না 165-র ক খ, ঘুষে যদি কোনো ব্যক্তি সহায়তা করে, 165-র ক খ শাস্তির ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এরপরে অন্যান্য যে কোনো অপরাধের সহায়তা আমরা যদি মনে মনে চিন্তা করি, কি কি অপরাধের সহায়তার শাস্তি রয়েছে, আত্মহত্যার সহায়তা আছে না শাস্তি, অপ্রাপ্তবয়স্ক উন্মাদ ব্যক্তির আত্মহত্যা সহায়তা শাস্তির বিধান আছে কিনা। তো কিছু কিছু শাস্তির বিধান আপনি পেয়ে যাবেন দণ্ডবিধিতে অটোমেটিক, বিভিন্ন অপরাধের সহায়তার জন্য আলাদা আলাদা ধারায় দণ্ডের ব্যবস্থা রয়েছে। কথাগুলো রিসিভ করেন, না হলে বুঝতে কষ্ট হবে। তাহলে দণ্ডবিধিতে বিভিন্ন ধরনের অপরাধের ক্ষেত্রে সহায়তার শাস্তি অলরেডি একটা ধারা দেয়া আছে, তাহলে সেই ব্যক্তিদের ক্ষেত্রে তো ওই ধারাতেই শাস্তি হবে, তাই না? এবার আসেন তাহলে এই যে 109 থেকে এই 114 পর্যন্ত যে ধারাগুলো, এগুলো আমরা কখন ব্যবহার করব। 109-এর বিধানটা বললো যে যদি কোনো ব্যক্তি এমন কোনো অপরাধে সহায়তা করে, যে অপরাধে সহায়তাকারী ব্যক্তিকে যে আপনি দণ্ড দিবেন, এই দণ্ডের কোনো সুস্পষ্ট শাস্তির বিধান নাই,
তাহলে ওই ব্যক্তিকে 109 ধারা মোতাবেক দণ্ডিত করতে পারবেন। একটা আইনের ভেতরে কি সবকিছুর দণ্ড দেওয়া সম্ভব হয়? হয় না। তখন কিছু কিছু ধারা রাখে তারা, কিছু কিছু ধারা দিয়েছে, যেমন পেনাল কোডের 290 ধারাটা, 290 ধারা গণ উপদ্রবের দণ্ড। যখন অন্য কোনো ভাবেই উপদ্রবের ভেতরে ফেলা যাচ্ছে না, তখন 290 ধারা দিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। যুগের প্রয়োজনে বিভিন্ন অপরাধ সৃষ্টি হয় না, যে অপরাধগুলোর কি করা যায় না, দণ্ডের ব্যবস্থা নাই, তখন 109 ধারাটা ব্যবহার করা যাবে। আসেন আমরা একটু দেখি 109 ধারায় কি বলেছে। দুষ্কর্মের সহায়তার ফলে, খারাপ কাজ হলো, অপরাধ হলো, অপরাধের সহায়তার ফলে সহায়তাকৃত কার্যটি সম্পাদিত হলো, ঘটনা ঘটে গেল, তাহলে 109 হতে হলে কি হতে হবে? অপরাধ সংগঠন হতে হবে। যে অপরাধটা ছিল, অপরাধটা সংগঠন হলো। পাশাপাশি শাস্তির ওই ব্যক্তিকে, মানে কাকে? মূল অপরাধী তো, যে অপরাধ করবে, খুন করলে খুনের শাস্তি, দস্যুতা করলে দস্যুতার শাস্তি, ডাকাতি করলে ডাকাতির শাস্তি, এটা মূল অপরাধী শাস্তি পাবে। সহায়তাকারী ব্যক্তিকে, খুনের জন্য প্ররোচনার শাস্তি আছে, সহায়তা শাস্তি মনে মনে চিন্তা করেন 302 এর পরের ধারাগুলো আছে নাই? তো যেহেতু সহায়তার শাস্তি নাই, সেহেতু সহায়তাকারীকে আপনি কি দিয়ে দণ্ডিত করবেন? 109/302 ধারা মোতাবেক দণ্ডিত হবে। খুনের জন্য রিপন মাহমুদ নামক ব্যক্তি জাকির নামক ব্যক্তিকে প্ররোচনা দান করলেন, জাকির নামক ব্যক্তি শাহিন নামক ব্যক্তিকে খুন করলেন। এখন জাকির নামক ব্যক্তি 302 ধারায় দণ্ডিত হলেন, রিপন মাহমুদ কত ধারায় দণ্ডিত হবেন? তাহলে রিপন মাহমুদের খুনের সহায়তার জন্য আলাদা শাস্তির বিধান যেহেতু নেই, সেহেতু 302 এর সাথে আমরা 109 ব্যবহার করে, হ্যাঁ, তাকে খুনের জন্য সমান দণ্ডে দণ্ডিত হবেন তিনি। তাহলে বুঝতে পারলাম, দুষ্কর্মের সহায়তাকৃত কার্যটি সম্পাদিত হয়ে যাবে। পাশাপাশি এই কাজ সম্পাদনের জন্য দণ্ডবিধিতে আলাদা কোনো শাস্তির বিধান না থাকলে সংশ্লিষ্ট অপরাধীকে দণ্ডিত করার জন্য আমরা 109 ধারাটা ব্যবহার করতে পারবো। 3টা উদাহরণ রয়েছে। প্রথম উদাহরণটা বাতিল, কারণ প্রথম উদাহরণ যখন তারা তৈরি করেছে তখন 165 ক ধারা ছিল না। 165 ক আসাতে এই ঘুষের সহায়তা 109 এখন আর ব্যবহার হয় না। ক এবং গ উদাহরণটা আমরা দেখবো। ক উদাহরণটাতে বলেছে, দেখেন, ককে মিথ্যা সাক্ষ্য দানের জন্য প্ররোচিত করে। একজন আরেকজনকে মিথ্যা সাক্ষ্য দিতে বললো, মিথ্যা সাক্ষ্য দানের সহায়তার কিন্তু আলাদা দণ্ড নাই। হ্যাঁ, তো এই যে প্ররোচনা দান করার ফলে ওই ব্যক্তি আবার আদালতে মিথ্যা সাক্ষ্য দিল, অনুষ্ঠিত হতে হবে, তবেই কিন্তু 109। অনুষ্ঠিত না হলে 109 দেওয়ার সুযোগ নেই। তাহলে উক্ত প্ররোচনার ফলে ওই ব্যক্তি অপরাধ অনুষ্ঠান করলো, অপরাধ অনুষ্ঠানে সহায়তা করার জন্য দোষী হবে এবং সমান দণ্ডে দণ্ডিত হবে। তাহলে মিথ্যা সাক্ষ্য দান করলে যেমন দণ্ড হবে, প্ররোচনা কুমন্ত্রণা দেওয়ার জন্য একই দণ্ডে দণ্ডিত হবে। দণ্ড কিভাবে দিবেন? তাহলে যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দান করলো তার দণ্ড দিলাম আমরা 193, 91, 92 সংজ্ঞা, 93 শাস্তি, তাই না? আর ধরেন একজন তাকে মন্ত্রণা দিল, তার দণ্ড হবে 109, 193 আগে মূল ধারা, এরপরে দিবেন সহায়তার ধারা 193/109। 109 পরিষ্কার হয়েছে। 110-এ যাবো আমরা। 110 ধারাটা দেখবো। সহায়তাকৃত কার্যটি সম্পাদিত হবার বেলায় সম্পাদিত হবে, যে কাজে সহায়তা করা হলো সেই কাজটাই সংগঠিত হলো কিন্তু ভিন্ন অভিপ্রায়ে সম্পাদিত হলো। এই জায়গাগুলো একটু কঠিন, একটু ভালো করে নিতে হবে। দেখেন, অভিপ্রায়ের ভিন্নতা, মনের মধ্যে কি ছিল? ভিন্ন অভিপ্রায় ছিল। আমি কি করলাম, রাবে আপুকে বললাম, রাবে আপু আপনি গিয়ে কি করেন, টেবিলের উপর থেকে মোবাইলটা নিয়ে আসেন। উনি মোবাইলটা এনে দিল, সৎ বিশ্বাসে এনে দিল। ওনার মনের মধ্যে অভিপ্রায় কি আরেক রকম, আর আমার মনের মধ্যে অভিপ্রায় ছিল যে এই মোবাইলটা আমি চুরি করব। তাহলে অভিপ্রায় দুইজনের আলাদা হলো কিনা? এরকম যদি ভিন্ন অভিপ্রায়ে কোনো কার্য সংগঠন হয়, সেক্ষেত্রে সহায়তাকারী ব্যক্তি, অভিপ্রায়ের যিনি সহায়তা করলেন, যিনি অপরাধ সংগঠন করলেন, তার কি দণ্ড আছে? কারণ তার, আমরা জেনেছি, যতক্ষণ না মানুষের অভিপ্রায় খারাপ হয় ততক্ষণ পর্যন্ত অপরাধ বলে গণ্য হবে না। পড়লাম না গত ক্লাসে? 80 ধারাতেও জানলাম আমরা। তো যেহেতু রাবেয়াপুর মনে কোনো ইন্টেনশন ছিল না, চুরি করার ইন্টেনশন ছিল না, তিনি দণ্ডিত হবেন না। কিন্তু আমি যে তাকে প্ররোচনা দিলাম, ভিন্ন অভিপ্রায় হলো, আমার অভিপ্রায় আলাদা ছিল, আমার দণ্ড হবে 110 ধারা মোতাবেক। বুঝতে পারলাম? এই ধরনের অপরাধ সংগঠন হলে সংশ্লিষ্ট ব্যক্তি অভিপ্রায়ের ভিন্নতার দরুন 110 ধারা মোতাবেক দণ্ডিত হবে। আচ্ছা, মনে করেন যে ক্ষেত্রে আসামি এমন জখম করার অভিপ্রায় আক্রমণ করে সাহায্যকারী ব্যক্তি সেই জখম অভিপ্রায় করেনি, তাহলে বলা হলো আপনাকে যে আপনি আঘাত করেন, কিন্তু
যেই ক্ষেত্রে আসামি এমন জখম করার অভিপ্রায় নিয়ে আক্রমণ করে, তার সাহায্যকারী ব্যক্তি সেই জখম অভিপ্রায়। এখানে এমন আঘাত দিল, মূল অপরাধী ব্যক্তি যিনি, তিনি আঘাত দান করলেন, কিন্তু যিনি কুমন্ত্রণা দিয়েছিলেন তিনি আবার আশা করেনি যে এত বড় আঘাত করে ফেলবে। জখম কি ঘটে গেল, গুরুতর জখম ঘটে গেল। এই ক্ষেত্রে সাহায্যকারী ব্যক্তি 110 ধারার অধীনে দণ্ডিত হবেন। বুঝতে পারলাম? তখন 110 সংশ্লিষ্ট অপরাধ, আঘাত হলে আঘাত, অন্য অপরাধ হলে অন্য অপরাধের ধারা ব্যবহার করা যাবে। তাহলে 110টা কখন হবে? দুইজনের মনের ইচ্ছা যখন ভিন্ন হবে, অভিপ্রায় যখন ভিন্ন হবে, তখন 110 ধারা ব্যবহার করা যাবে। তাহলে একটু 110-এর পাশে লিখে রাখি আমরা অভিপ্রায়ের ভিন্নতা। মনে করেন আপনি বলেছেন ওকে গিয়ে একটা আঘাত করতে, সে কি করলো? গুরুতর আঘাত দিয়ে ফেললো। তাহলে আপনার মনে কখনোই গুরুতর আঘাতের ইচ্ছা ছিল না। এগুলো অবশ্য ভিন্ন পাবেন, আপনারা ভিন্ন ব্যাখ্যা পাবেন, কারণ একই রকম অপরাধের ক্ষেত্রে বা ফলাফলের ক্ষেত্রে আবার অন্য আলোচনা আছে। আপনি ধরেন কি করেছেন, অন্য যে কোনো অপরাধে কুমন্ত্রণা দিলেন, সে গিয়ে আরেকটা ভিন্ন অভিপ্রায়ে কার্য সম্পাদন করলো, তার মনে অন্য প্ল্যান ছিল। তো এরকম যখন অভিপ্রায়ের ভিন্নতা হবে, তখন 110 ধারাটা ব্যবহার করা যাবে। আচ্ছা, এবার একটু দেখি আমরা 111 ধারা। 111 ধারা 3 রকমের ব্যাখ্যা আছে। কয় রকমের ব্যাখ্যা? 3 রকমের ব্যাখ্যা। এখানে কিন্তু দুইজন ব্যক্তি, হ্যাঁ, একজন হলো অপরাধ করছেন আর একজন সাহায্য করছেন। এই দুই ব্যক্তিকে আলাদা করতে না পারলে ধারাগুলো বসাতে পারবেন না। তাহলে আসেন, দুই ব্যক্তি, প্রথমে 111 ধারা বলতেছে যে সহায়তাকৃত কার্য থেকে ভিন্ন কার্য যদি সংগঠন হয়, সেই ক্ষেত্রে সহায়তাকারী দায় দায়িত্ব নিতেই হবে। তাহলে সহায়তাকৃত কার্য, সহায়তাকারী যে কাজে সাহায্য করলো, দুইটা কাজ আলাদা আলাদা। ভিন্ন কাজ ভিন্ন ঘটে গেলেই কি হবে? সহায়তাকারীর দণ্ড বা সহায়তাকারী 111 ধারা মোতাবেক দায়ী হবেন। কার্যের ভিন্নতা একটু বোঝার চেষ্টা করি আমরা। কাজের ভিন্নতা কি? মনে করেন রিপন মাহমুদ নামক ব্যক্তি হোসনিয়ারা নামক একজন নারীকে কি করলেন? প্ররোচনা দান করলেন যে আপনি জেসমিনের প্লেটে একটু বিষ মিশান, খাবারের প্লেটে বিষ মিশান, যেন জেসমিন মারা যায়। আছেন, সেই প্ররোচনায় প্ররোচিত হয়ে হোসনিয়ারা আপু কি করলো? জেসমিনের খাবারের প্লেটে বিষ মিশিয়ে দিল। এখন জেসমিনের খাবারের প্লেটে ছিল রাবেয়াপুর, পাশেই ছিল রাবেয়াপুর প্লেট। ভুলবশত এটা কে খেয়ে ফেললো? রাবেয়াপু খেয়ে ফেললো, মৃত্যুবরণ করলো। তাহলে কি হবে দেখেন, কাজ ভিন্ন, কাজ ঘটে গেল কিনা। আপনাদের খুনের উদ্দেশ্য, আপনাদের মোটিভ ছিল কাকে খুন করা? জেসমিনকে খুন করা। খুন হয়ে গেছে কে? রাবেয়া আপু খুন হয়ে গেছে, বা আমি ধরেন খুন হয়ে গেলাম। সেক্ষেত্রে কি হলো? কাজ ভিন্ন ঘটে গেল কিনা। অভিপ্রায় ঠিক ছিল, আপনাদের কাজ ঠিক ছিল, উদ্দেশ্য ঠিক ছিল, সবকিছু ঠিক ছিল, কাজও আপনারা তাই করছেন, কিন্তু ঘটে গেছে ভিন্ন কার্য। তো যে কাজ অভিপ্রায় করেননি, যে কাজ মনে মনে আশা করেননি, সেই কাজ বাদ দিয়ে যদি অন্য কোনো কাজ ঘটে যায়, ভিন্ন কার্য সংগঠন হয়, সেই ক্ষেত্রে সহায়তাকারী ব্যক্তির দায়িত্ব নিতে হবে 111 ধারা মোতাবেক। 111 ধারা মোতাবেক সংশ্লিষ্ট ব্যক্তি দণ্ডিত হবেন। বুঝতে পারলাম? তখন এই যে রিপন মাহমুদ ভাইয়া, তিনি যে সাহায্য করলেন, তার দণ্ড হবে 111, 302। তাহলে তিনি এভাবে সাহায্য করেছেন। তখন তিনি বলতে পারবেন না যে আমি তো রাবেয়া আপুকে খুন করতে বলিনি, উনি রাবেয়া আপুর প্লেটে বিষ দিছে কেন? এটা বলার সুযোগ নাই, আপনাকে দায়িত্ব নিতেই হবে। এই হলো 111। একরকম ব্যাখ্যা গেল, হ্যাঁ। এবার যাব আমরা দ্বিতীয় ব্যাখ্যা। যদি ঘটনার সম্ভাব্য ফলাফল স্বরূপ ঘটে, সম্ভাব্য ফলাফল, আপনি জানেন যে কাউকে আঘাতের জন্য যদি প্ররোচনা দান করা হয়, তাহলে সেই ব্যক্তি গিয়ে কি করবে? গুরুতর আঘাত দান করবে। এটা আপনার জানা আছে, ফলাফল জানা আছে। আপনি জানেন রেবেকা নামক ব্যক্তিকে যদি আপনি প্ররোচনা দান করেন, আমি গিয়ে, আপনি বাড়িতে আগুন দেওয়ার প্ররোচনা দিলেন, আমি গিয়ে বাড়িতে আগুন দিছি, আগে আমি একটু চুরি করে নিচ্ছি। তো ভিন্ন কার্য যদি সংগঠন করে, সেই ক্ষেত্রে দায় দায়িত্ব কি হবে? ফলাফল ঘটলে দায়িত্ব নিতে হবে, যদি সম্ভাব্য ফলস্বরূপ না হয় তাহলে দায়িত্ব নিতে হবে না। এটা একটু সাধারণ জ্ঞানের ব্যাপার। কিরকম সাধারণ জ্ঞানের ব্যাপার দেখেন, একদল লোক ডাকাতি করতে যাবে, আমি কি করলাম? তাদেরকে অস্ত্র শস্ত্র সরবরাহ করলাম। তারা ডাকাতি করতে গেল, যথারীতি ডাকাতি বাড়ির মালিক কর্তৃক বাধাপ্রাপ্ত হলো। বাধাপ্রাপ্ত হওয়ার পর বাড়ির মালিককে খুন করে ফেললো। তা আমি যখন তাদেরকে ডাকাতি করবে এই উদ্দেশ্যে অস্ত্র শস্ত্র সরবরাহ করি, তখন কি আমার এইটুকু জানা ছিল না যে এই ডাকাতি করতে গিয়ে যে কোনো ব্যক্তি খুন হয়ে যেতে পারে? এটা তো বোঝাই যায় যে অবশ্যই ওই ব্যক্তির কি ছিল? জানা ছিল যে ডাকাতি করতে গেলে কিন্তু কোন সংগঠন হতে পারে। তো জেনে শুনেও আমি কি করেছি? তাদেরকে সাহায্য সহযোগিতা করেছি, প্ররোচনা দান করেছি, সহায়তা করেছি। তো এরকম করে যদি অপরাধে সহায়তা করে, তাহলে ওই ব্যক্তি
অপরাধের দায় অবশ্যই নিতে হবে, কারণ ঘটনার ফলাফলটা ঘটতে পারে কিনা দেখেন, ডাকাতির ফলাফল হিসেবে খুন কিন্তু সংগঠন হতেই পারে, এটা আমার জানা ছিল। তো যে ঘটনার কানেকশন থাকবে, এভাবে সম্ভাব্য ফলাফল থাকবে, সেই ক্ষেত্রে অপরাধী ব্যক্তি ডাকাতি খুন সবগুলোরই দায় নিতে হবে, যতগুলো অপরাধ সংগঠন হবে সবগুলোরও দায় নিতে হবে। আর যদি যে কাজে প্ররোচনা দিল, যে কাজ সংগঠন করলো, সেটার ফলাফল না ঘটে, ফলাফলের ভিন্নতা থাকে, সেক্ষেত্রে অপরাধী ব্যক্তি যে অপরাধে প্ররোচনা দান করলেন শুধু ততটুকুরই দায় নিবেন। বুঝতে পারলাম? উদাহরণ পড়বো, উদাহরণ ছাড়া এগুলো ক্লিয়ার হবে না। রিপন মাহমুদ নামক ব্যক্তিকে জাকির নামক ব্যক্তি রাবেয়া নামক ব্যক্তির গৃহ পোড়ানোর জন্য, বাড়ি পোড়ানোর জন্য প্ররোচনা দান করলো। রিপন নামক ব্যক্তি কি করলো? রিপন মাহমুদ আগুন লাগালো, ওই বাড়িতে গিয়ে আগুন লাগালো, পাশাপাশি সেখানকার সম্পদ চুরি করলো। তাহলে দুটো ভিন্ন অপরাধ সংগঠন হয়েছে। চুরির সাথে আগুন লাগানোর সম্পর্ক আছে বলেন? আগুন লাগাবে, চলে আসবে, সে আবার অতিরিক্ত গিয়ে চুরি করছে, সেক্ষেত্রে কি হবে দেখেন, যদিও এই গৃহ পোড়ানোর কাজে সাহায্য করেছে শুধুমাত্র, এই জন্য কি হবে, জাকির ভাইয়া দোষী হবে, যেহেতু কে সাহায্য করলো? জাকির ভাইয়া সাহায্য করলো, ধরে নিলাম রিপন ভাইয়া আগুন লাগালো। তাহলে আগুন লাগালো, আগুন লাগানোর জন্য যেহেতু প্ররোচনা দিছে, তিনি শুধু আগুন লাগানোর জন্য দোষী হবে, চুরির জন্য দোষী হবে না। চুরি কাজটি একটি ভিন্ন অপরাধ বা স্বতন্ত্র অপরাধ, যেটা পোড়ানোর সাথে সম্পর্কিত নয় বা পোড়ানোর সম্ভাব্য ফলাফল নয়। এইভাবে দুষ্কর্মের সহায়তাকারী যতটুকু সাহায্য করলেন শুধু ততটুকু কি নিবেন? অপরাধের দায় নিবেন। এইবার আসেন ক, খ, গ কে গভীর রাত্রে দস্যুতা করার জন্য বসত বাড়িতে হুড়মুড় করিয়া প্রবেশ করার জন্য একজন প্ররোচনা দান করলেন এবং তাদের উদ্দেশ্যে অস্ত্রপাতি, এই ডাকাতের উদ্দেশ্যে অস্ত্রপাতি সরবরাহ করলেন। খ এবং গ ওই বাড়িতে হুড়মুড় করে প্রবেশ করলো, বাড়ির বাসিন্দা জ তাকে বাধা দিল, বাধাপ্রাপ্ত হয়ে খুন করে ফেললো। যেহেতু এই খুনের সম্ভাব্য ফলাফল, এভাবে হুড়মুড় করে প্রবেশ করার এই সম্ভাব্য ফলাফল বা ডাকাতির সম্ভাব্য ফলাফল ওখানে খুন হতে পারে, তাহলে ক নামক ব্যক্তি খুনের জন্য ব্যবস্থিত দণ্ডে দণ্ডিত হবে। যে কাজে প্ররোচনা দিল সেটা তো দণ্ডিত হবেই, পাশাপাশি খুনের দায়ে দণ্ডিত হবে। এই ছিল 111 ধারা। বুঝতে পারলাম? তাহলে প্রথমে বলেছে কাজ ভিন্ন যদি ঘটে যায় তাহলে আপনি অবশ্যই অপরাধের দায় নিতে হবে। এবার ভিন্ন কাজের মধ্যে আবার একটু ভালো করে আরেকটা ছাঁকনি দিয়েছে তারা। ভিন্ন কাজ যদি সংগঠন হয় এবং সেটা যদি ফলাফল হয় তাহলে দায় নেন, ফলাফল না হলে আপনি যতটুকু সহায়তা করেছেন ততটুকু দায় নিলেই যথেষ্ট বা ততটুকু দণ্ডে দণ্ডিত হবে। 112 ধারা দেখবো, এই যে সহায়তাকৃত কার্য থেকে ভিন্ন কার্য সম্পাদিত হওয়ার দরুন আপনি কি হবেন, দুই ধরনের অপরাধের যে দায়টা নিবেন, এটা মূলত 112 ধারায় বলা হয়েছে ক্রমপুঞ্জিত শাস্তির জন্য দণ্ডিত হবে বা একাধিক দণ্ডে দণ্ডিত হবে। তাহলে আপনি 111 ধারারই মানে হচ্ছে 111 ধারারই সম্পর্কযুক্ত ধারা হলো 112। 111 12 দুটা একত্রে ব্যবহার করা হয়। যে কাজের জন্য পূর্ববর্তী শেষ ধারায় দেখেন কি বলা আছে, যে কাজের জন্য সহায়তাকারী পূর্ববর্তী শেষ ধারার অধীনে দায়ী বলে গণ্য হবে, সহায়তাকৃত কাজ ব্যতীত যদি অন্য কোনো কাজ সম্পাদন হয় এবং একটি স্বতন্ত্র অপরাধ গঠন হয়, সহায়তাকারী ব্যক্তি প্রত্যেকটি অপরাধের জন্য দণ্ডিত হবে। তার মানে একই কথা, 111 যে দণ্ড খুনের জন্য দণ্ডিত হলো, পাশাপাশি অন্য কোনো অপরাধের জন্য দণ্ডিত হলো, এগুলোর জন্য আপনি 112 ধারাটাও সঙ্গে ব্যবহার করতে হবে। 111 ধারা 12 ধারা মোটামুটি একই রকম কথা বলা আছে, অর্থাৎ ক্রমপুঞ্জিত শাস্তির জন্য দায়ী হবে। একটু পড়ি, কয়েকজন সরকারি কর্মচারী কর্তৃক মাল ক্রোক কাজে বাধা দানের জন্য খ কে প্ররোচনা দান করে, ফলে খ মাল ক্রোক কাজে বাধা দান করে। তাহলে ক্রোকে সরকারি কাজে বাধা দানের জন্য একজনকে প্ররোচনা দিছে, তিনি গিয়ে প্ররোচনায় প্ররোচিত হয়ে বাধাও প্রদান করছে, কিন্তু বাধা প্রদানের সময় ইচ্ছাকৃত গুরুতর ভাবে আঘাত দান করেছে। তাহলে দেখেন, সরকারি কাজে বাধা পাশাপাশি গুরুতর আঘাত প্রদান, দুইটারই দায় নিতে হবে, নিতে হবে না? 111 ধারা তো তাই বললো। এবার ঠিক আছে দায় নিবেন, কিন্তু 112 ধারাতে বলেছে এই ক্রমপুঞ্জিত শাস্তির জন্য দণ্ডিত হবেন, অর্থাৎ 111 12 দুইটাই ব্যবহার করতে হবে। যদি আপনার জানা থাকে যে এই ঘটনার ফলে ওই ঘটনা ঘটতে পারে, তাহলে আপনি তো জানেন যে একজন ব্যক্তিকে আপনি একটা কাজে বাধা দিলে সেখানে হাতাহাতি হতে পারে, ধস্তাধস্তি হতে পারে, মারামারি হতে পারে। তাহলে জেনে শুনে প্ররোচনা দেওয়ার জন্য দুইটারই, সরকারি কাজে বাধা পাশাপাশি গুরুতর আঘাত, প্ররোচনা দানকারী ব্যক্তি দুই অপরাধের দায়েই দণ্ডিত হবেন। 113 ধারা দেখবো পরিণতি ভিন্ন। 112তে ক্রমপুঞ্জিত শাস্তি, 113তে পরিণতি ভিন্ন। যে কাজে সহায়তা দান করা হলো সেই কাজ ব্যতীত যদি ভিন্ন পরিণতির কোনো কার্য সংগঠন হয়, সেই ক্ষেত্রে সহায়তাকারীর দায় দায়িত্ব। সাহায্যকৃত কাজের দরুন দুষ্কর্মের সহায়তাকারী ব্যক্তি কর্তৃক অভিপ্রেত পরিণতি হইতে ভিন্ন পরিণতির ক্ষেত্রে দুষ্কর্মের সহায়তাকারীর দায় দায়িত্ব। তাহলে একজন দুষ্কর্মের সহায়তাকারী ব্যক্তি
তিনি যে অভিপ্রায় করেছিলেন, যে অভিপ্রায়ে আরেকজনকে কুমন্ত্রণা দিয়েছিলেন, সেই অভিপ্রায় থেকে ভিন্ন কার্য সংগঠন হলো। মনে করেন একজন ব্যক্তি অপর ব্যক্তিকে গুরুতর আঘাতের জন্য প্ররোচনা দান করলো। পীযূষ দাদা শাহিদা আপুকে বললো, আপু আপনি একটু কি করেন, লিয়াকত নামক ব্যক্তিকে গুরুতর আঘাত দান করেন, লিয়াকত ভাইকে আঘাত করেন। শাহিদা আপু গেল, গুরুতর আঘাতেই করে আসলো। গুরুতর আঘাতের ফলে লিয়াকত ভাইয়া কিছুদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে মৃত্যুবরণ করলো। তাহলে কি দেখেন, গুরুতর আঘাত দিতে বলছে, গুরুতর আঘাতেই কিন্তু করছে। প্ররোচনা যে করা হয়েছে সেটাই সংগঠনও হয়েছে, কিন্তু কি হলো, ফলাফল বা পরিণতিটা ভিন্ন ঘটে গেল। ওই লোক যে মারা যাবে এটা তারা আশা করে নাই, তাকে খুন করার ইচ্ছা ছিল না, ছিল কেবলমাত্র গুরুতর আঘাত করার ইচ্ছা। এরকম যদি পরিণতি ভিন্ন হয়ে যায় তখন 113 ধারায় সহায়তাকারী ব্যক্তি 113 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। সঙ্গে সংশ্লিষ্ট ধারা তো ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপর 114 ধারাটা একদম সোজা ধারা, সেটা হলো অপরাধ সংগঠন কালে ঘটনাস্থলে উপস্থিতি। যদি অপরাধ সংগঠন কালে যৌথ দায় আর কি, যৌথ দায় নিতে হবে, অনেকটা 34 ধারার মতো। হ্যাঁ, 34 ধারা যেমন একই অভিপ্রায় পূরণ কল্পে কার্য সংগঠন হবে, একইভাবে অপরাধ সংগঠন কালে যদি উপস্থিত থাকে ঘটনাস্থলে, সরাসরি একদম ফিজিক্যালি ওই ব্যক্তি উপস্থিত, মনে করেন একটু দূরে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে উস্কানি দিচ্ছে, মার মার এরকম করে বলে না, তো এই যে এরকম যে ব্যক্তি অপরাধ সংগঠন স্থলে উপস্থিত থাকবে, পাশাপাশি প্ররোচনা দান করবে, সহায়তা করবে অপরাধে, সেই ব্যক্তি 114 ধারা মোতাবেক দণ্ডিত হবে। প্রত্যেক ব্যক্তি 114 ধারা মোতাবেক দণ্ডদান করা যাবে। তাহলে 34-এর সঙ্গে পার্থক্য কি? 34 হচ্ছে শুধু মানসিক ভাবে কি করলো, ওই ব্যক্তিকে একই অভিপ্রায়, দুজনের অভিপ্রায় একরকম ছিল। আর এখানে সহায়তা করলো, অপরাধে সহায়তা করলো, দূরে দাঁড়িয়েও হতে পারে, প্রত্যক্ষ অংশগ্রহণ নাও হতে পারে। সরাসরি কাজে অংশগ্রহণ করলে তো মূল অপরাধ করে ফেললো, তাই না? একটু দূরে অপেক্ষাকৃত দূরে দাঁড়িয়ে কি করতে থাকলো, প্ররোচনা দিতে থাকলো। এরকম অপরাধ সংগঠন কালে উপস্থিতি 114। 115-16 দেখবো। 115-তে হচ্ছে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তা করণ। তো আপনি জানেন কি কি অপরাধের দণ্ড মৃত্যুদণ্ড, গত ক্লাসে পড়েছিলাম মোটামুটি 10টা দণ্ডবিধিতে 10টি ধারায় মৃত্যুদণ্ডের ব্যবস্থা রয়েছে। 302, 2, 3, 5, 7 এগুলোতেও মৃত্যুদণ্ডের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, তাহলে জানেন আপনি মৃত্যুদণ্ড, তারপর আপনি এই কাজে সাহায্য সহযোগিতা করলেন, 115 ধারায় দণ্ডিত হবেন। এবার আসেন, 115 ধারাটা কিন্তু একটা স্বাধীন ধারা। হ্যাঁ, যেমন 309, 110, 11 এগুলোতে কিন্তু দণ্ডের ব্যবস্থা নাই। বলা আছে যে অপরাধে দণ্ড সেই অপরাধেই দণ্ডের ব্যবস্থা। কিন্তু 115-তে আবার একটু দণ্ডটা স্পেসিফিক করে দিয়েছে তারা, যে 7 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবে। মৃত্যুদণ্ডযোগ্য কোনো অপরাধ বা কারাদণ্ডযোগ্য কোনো অপরাধে যদি কোনো ব্যক্তি সহায়তা করে, কারাদণ্ড বলতে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড, মানে প্রথমে সূচিতে তারা কারাদণ্ড লিখলেও ভিতরে লিখেছে যাবজ্জীবন কারাদণ্ড, তাহলে এটা যাবজ্জীবন কারাদণ্ডই হবে। তাহলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডযোগ্য কোনো অপরাধে যদি প্ররোচনা দান করেন, অপরাধটি সংগঠিত না হওয়ার ক্ষেত্রে, কখন, ওই যে আমরা দেখলাম খুনের জন্য প্ররোচনা দান করা হলো, দেখলাম না খুনের প্ররোচনা দান করা হলো, খুনের প্ররোচনা দান করলো, কিন্তু জাকির ভাইয়া তো খুন করতে রাজি হলো না। তো রাজি হলো না, তো কি হলো, তিনি বেঁচে গেলেন, কিন্তু যিনি প্ররোচনা দিলেন তার কি দণ্ড, তার দণ্ড হবে 115 ধারায়। তাহলে বুঝতে পারলাম অপরাধ সংগঠিত, আগে খেয়াল করবেন প্রশ্নটাতে কি বলেছে, আগে দেখবেন চোখ বন্ধ করে, অপরাধ সংগঠিত হলো কি হলো না। যদি সংগঠিত হয় 109 থেকে 114-র ভিতরে যে কোনো একটা ধারা হবে। আর যদি অপরাধ সংগঠিত না হয় বা সামান্য সংগঠিত হয় 115-16। অপরাধ সংগঠিত না হলে 115-16, সংগঠিত হয়ে গেলে আগের ধারা। প্ররোচনা দিলেন, ঘটনা ঘটলো 109, প্ররোচনা দিলেন, ঘটনা ঘটলো, অভিপ্রায় ভিন্ন হলো 110, প্ররোচনা দিলেন, ঘটনা ঘটলো, ভিন্ন কার্য সংগঠন হলো 111। এই ভিন্ন কার্য যে সংগঠন হলো, দুই কাজেরই দায় নিতে হবে, ক্রমপুঞ্জিত শাস্তির দায় 112। ঘটনার প্ররোচনা দিলেন, ওই ঘটনায় ঘটলো, ফলাফল ভিন্ন হলো 113। সংগঠনকালে উপস্থিতি 114। ঘটনা ঘটেই নাই, আপনি শুধু প্ররোচনা দিয়েছেন, তাও দণ্ডিত হবেন 115। এটাই যদি কারাদণ্ড যোগ্য অপরাধে প্ররোচনা হয় 116 হবে। 115টা আরেকবার একটু পড়বো। মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডযোগ্য কোনো অপরাধের যদি প্ররোচনা দেয়া হয়, এই প্ররোচনার ফলে অপরাধটি সংগঠন নাও হয়, তারপর অপরাধী ব্যক্তি 115 ধারা মোতাবেক 7 বছর পর্যন্ত, সামান্য সংগঠিত হলেও 7 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবেন। আচ্ছা, এবার আসেন যদি ক্ষতি সাধন কার্য সম্পাদন হয়ে যায়, আচ্ছা দুঃখিত আমি, অপরাধ সংগঠিত না হলেও 7 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবে। ঘটেই নাই, কিছুই ঘটে নাই, 7 বছর,
এবার আসেন, আঘাত ঘটেছে, খুন করতে প্ররোচনা দিলেন, খুনের জন্য গিয়েছিল কিন্তু খুন হয়নি, সামান্য আঘাত হয়েছে, সাধারণ আঘাত, তখন কি হবে? তখন 14 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবে। দণ্ডটা একটু বৃদ্ধি পাবে, যেহেতু যে কাজ করার উদ্দেশ্য ছিল সে কাজ আপনারা করতে পারেন নাই, কিন্তু অন্য কোনো উদ্যোগ সংগঠন হয়েছে অপরাধের, তাহলে সেই ব্যক্তি দেখেন, সহায়তাকারী কাজের ফলে, সহায়তা কাজের জন্য যে দায়ী করা কার্য, সেই কাজ যদি ওই ব্যক্তিকে আঘাত হানে বা সম্পাদিত হলে সহায়তাকারী ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে 14 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবেন। তাহলে লিয়াকত ভাইয়াকে বলা হলো শাহিদ আপুকে খুন করেন, আমি বললাম লিয়াকত ভাইয়া কি করলো, গেল কিন্তু খুন হলো না, আঘাত হলো। তো এরকম হইলে ঘটনা তো ঘটে নাই পুরোপুরি, তাই না? তখন আমি 115 ধারা মোতাবেক দণ্ডিত হব, দণ্ডটা বৃদ্ধি পাবে 14 বছর পর্যন্ত। আর যদি একেবারেই লিয়াকত ভাইয়া অস্বীকার করে যে স্যার আমি খুন টুন করতে পারবো না, তাহলে আমি দণ্ড পাবো 7 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হব। 116 কারাদণ্ডে দণ্ডযোগ্য অপরাধের সহায়তা, এগুলো ছিল মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। 15 কারাদণ্ডের গুলো করলে 116-তে বলেছে যে দণ্ড মূল অপরাধের দণ্ড সেটাকে 4 ভাগ করে 1 ভাগ দণ্ডে দণ্ডিত হবে, অর্থাৎ মূল দণ্ডের 1/4 দণ্ডে দণ্ডিত করা যাবে। আর এই ব্যক্তি যদি সরকারি কর্মচারী হয় সেক্ষেত্রে আবার দণ্ড মূল দণ্ডের অর্ধেক দণ্ডে দণ্ডিত হবে, তার একটু আবার দণ্ড বেশি। বুঝতে পারতেছি কথাগুলো? 116-তে হলো দুষ্কর্মের সহায়তার ফলে কার্য সংগঠন হলো না, অপরাধ কিরকম, কারাদণ্ডযোগ্য অপরাধ। এই কারাদণ্ডযোগ্য অপরাধে সহায়তা দেওয়ার ফলে যদি অপরাধ সংগঠন নাও হয়, তারপরেও প্ররোচনা দানকারী ব্যক্তি মূল দণ্ডের 1/4 দণ্ডে দণ্ডিত হবেন। তিনি যদি সরকারি কর্মচারী হন অর্ধেক দণ্ডে দণ্ডিত হবেন। অর্ধেক মানে কিন্তু আরো বেশি, হ্যাঁ, 4 ভাগের 1 ভাগ বেশি নাকি অর্ধেক বেশি? অর্ধেক কিন্তু বেশি, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা যাব 117 ধারায়, জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তিকে উত্তেজনা দান করা বা অপরাধে প্ররোচনা দান করা। 10-এর অধিক ব্যক্তি, আপনি জানেন যে এই পথ দিয়ে প্রতিদিন শ্রমিকরা যাওয়া আসা করে। আপনি কি করলেন, পার্শ্ববর্তী অন্য কোনো কলকারখানা শ্রমিকদের সাথে এই শ্রমিকদের বিরোধ সৃষ্টি করার জন্য একটা লিফলেট টানিয়ে রাখলেন, ব্যানার টানিয়ে রাখলেন, অর্থাৎ 10 বা 10-এর বেশি ব্যক্তিকে, 10-এর অধিক ব্যক্তিকে প্ররোচনা দান করা। বিভিন্ন শ্রেণীর মধ্যে নিম্ন শ্রেণী, উচ্চ শ্রেণী আছে না, শ্রেণীভেদ কিন্তু না বলি, যদিও আমরা বলি শ্রেণী ভেদাভেদ নেই, তারপর কিন্তু থেকে যায় শ্রেণীভেদ, ধর্মীয় বৈষম্য থেকে যায়। তো এই যে এক ধর্মের লোক আরেক ধর্মের লোককে কি করলেন, উস্কানিমূলক কিছু লিখলেন, তো এই ক্ষেত্রে কি হয়ে যায়, 10 বা 10-এর অধিক ব্যক্তিকে প্ররোচনা দান করে অপরাধ সংগঠন হলে 117 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। যে ব্যক্তি জনসাধারণ অথবা 10-এর অধিক ব্যক্তিকে অপরাধ করার জন্য সহায়তা করে সেই ব্যক্তি 3 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে। 118 থেকে আবার ভিন্ন বিষয় আলোচিত হয়েছে, অপরাধের ষড়যন্ত্র গোপনকরণ বা ষড়যন্ত্র করলে কি। এই পর্যন্ত ছিল সহায়তার দণ্ড। এবার আসেন ষড়যন্ত্র গোপনকরণ, এটাও তো এক ধরনের সহায়তা, তাই না? আমরা পড়লাম না ষড়যন্ত্র করা, তো এরকম ষড়যন্ত্র গোপন করলেও কিন্তু কি হবে, অপরাধ বলে গণ্য হবে। 118, 120 মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে এই ধরনের অপরাধগুলোর ষড়যন্ত্র গোপন করলে 118, কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানে ষড়যন্ত্র গোপন করলে 120। তাহলে মাঝখানে কি থাকলো, 119। সরকারি কর্মচারী যদি জেনে শুনে অপরাধে ষড়যন্ত্র গোপন করে তার দণ্ড 119। তাহলে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র গোপনকরণ 118, সাধারণ কারাদণ্ড যেটা মানে কারাদণ্ডে দণ্ডযোগ্য অপরাধে ষড়যন্ত্র গোপনকরণ 120। এবার আসেন অপরাধে ষড়যন্ত্র গোপন করাই তো আমরা বুঝি না, তাহলে আবার দণ্ড কি দেব? ক খ খ নামক স্থানে ডাকাতি অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে বলে ম্যাজিস্ট্রেটকে মিথ্যা সংবাদ দিল, এবং গ নামক স্থানে ডাকাতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম করে তিনি মিথ্যা সংবাদ দিল। ক খ বললে একটু কষ্ট হয়। ধরেন রিপন ভাইয়া লিয়াকত ভাইয়াকে বললো, লিয়াকত ভাইয়া একজন কি ম্যাজিস্ট্রেট, লিয়াকত ভাইয়াকে বললো যে অমুক জায়গায়, কোন জায়গায়, যে কোনো একটা জায়গায়, ধরেন রংপুরে, বললো যে রংপুরের কোতোয়ালি থানাধীন অমুক জায়গায় ডাকাতি অনুষ্ঠান হবে, সম্ভাবনা রয়েছে। মূলত ডাকাতিটা ছিল মিঠাপুকুর থানাধীন এলাকায়। তাহলে ম্যাজিস্ট্রেটকে ডাইভার্ট করলো, মিথ্যা সংবাদ দিল, ষড়যন্ত্র গোপন করলো, যাতে করে অপরাধটা সংগঠন হয়ে যায়, অপরাধ সুগম করার জন্য ষড়যন্ত্র গোপন করে ফেললো। তো এই যে বিপরীত দিকে পাঠালো,
আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনীর টিমকে অন্যদিকে পরিচালিত করলো, ম্যাজিস্ট্রেটকে বিপদগামী করলো, যার ফলে সে কি করলো, ওই জায়গায় ডাকাতি অনুষ্ঠান হয়ে গেল এবং ষড়যন্ত্র তিনি গোপন করলেন। ডাকাতি তো হলোই, পাশাপাশি তিনি কি করলেন, জেনে শুনে তিনি এটা ষড়যন্ত্রটা গোপন করলেন। আগে থেকে সংবাদ দিলে ডাকাতিটা নির্মূল করা বা ডাকাতি প্রতিরোধ করা সম্ভব ছিল। এই জন্য 118 ধারা হলো মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র গোপন করে রাখা। আপনি জানেন, জানার পরে চুপ করে থাকলেন, কাউকে কিছু জানতে দিলেন না, এটাই হলো ষড়যন্ত্র গোপন 118। একটু দেখে নেবেন দণ্ডগুলো 7-3, অনুষ্ঠিত হলে 7 বছর, অনুষ্ঠিত না হলে 3 বছর পর্যন্ত। আপনি অনুষ্ঠিত হয় নাই, ষড়যন্ত্র গোপন করছেন, তারপরও 3 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবেন। 7-3 118। 120-এ হলো 1/4 1/8, অর্থাৎ 1/4 1/8 দণ্ডে দণ্ডিত হবে। মূল অপরাধকে ভাগ করে, মূল দণ্ডকে ভাগ করে 1/4 দণ্ডে দণ্ডিত হবে আর 1/8 দণ্ডে দণ্ডিত হবে। অপরাধ অনুষ্ঠিত হয়ে গেলে একটু কম দণ্ড, বেশি দণ্ড, অনুষ্ঠিত না হলে একটু কম দণ্ড। শিখলাম তাহলে 118-তে হলো মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র গোপন। 120-এ কি, কারাদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র গোপনকরণ। 119-এ তিনি যদি সরকারি কর্মচারী হন তার দণ্ড। আসেন দেখি, সরকারি কর্মচারী কর্তৃক অপরাধজনক ষড়যন্ত্র এগুলো যা নিবারণ করা তার দায়িত্ব ছিল, এটা যদি তিনি গোপন করেন, অনুষ্ঠিত হয়ে গেলে অর্ধেক দণ্ডে দণ্ডিত হবেন। অপরাধটা যদি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হয়, সরকারি কর্মচারী কিন্তু মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের কথা ওখানে বলা নাই, তাহলে সরকারি কর্মচারী বাদে যারা, তাদের দণ্ড হবে 118-তে। 120-এ আপনি সরকারি কর্মচারী, আপনার দণ্ডগুলো হলো 119-এ। অপরাধ যদি ষড়যন্ত্র গোপন করেন, তাহলে যদি অপরাধ অনুষ্ঠান হয়ে যায়, মোটামুটি আপনি অর্ধেক দণ্ডে দণ্ডিত হবেন। এটাই যদি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হয়, 10 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবেন। অপরাধ অনুষ্ঠিত না হলে 1/4 দণ্ডে দণ্ডিত হবেন। অর্থাৎ সরকারি কর্মচারীর জন্য এই ধারাটা আলাদা করা হয়েছে, 119 ধারা। সরকারি কর্মচারীর দণ্ডগুলো শুধু 119-এ, বাদ বাকি অন্য ব্যক্তিরা 118-20-এ দণ্ড পাবে। বুঝতে পারলাম? এরপরে যাব আমরা 120-এর ক, 120-এর খ, এই দুইটা দিয়ে আমরা আজকে ক্লাস শেষ করে ফেলবো। পঞ্চম ক পরিচ্ছেদ, অপরাধজনক ষড়যন্ত্র। আচ্ছা, অপরাধমূলক ষড়যন্ত্রটা আসলে কাকে বলে, অপরাধমূলক ষড়যন্ত্র কি, আর এই ষড়যন্ত্র গোপন করার শাস্তি কিন্তু আমরা শিখে আসলাম, তাই না? গোপন করলে শাস্তি 118-20, আর সরকারি কর্মচারী হলে 119। আসেন দেখি 120-এর ক, অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা। যদি 2 বা ততোধিক ব্যক্তি কোনো অবৈধ কাজ করে অথবা বৈধ নয় এমন কাজ, কি হলো অবৈধ কাজ, বৈধ কাজ অবৈধ উপায়ে সম্পাদন করে, ভালো কাজ কিন্তু কি করেছে, খারাপ কাজের আশ্রয় নিয়েছে। আমরা বলি না যে খারাপ কাজ এটা তো আর খারাপ কাজ না, তো কি হয়েছে, আমি অবৈধ পথ অবলম্বন করেছি ভালোর উদ্দেশ্যে। কিন্তু পেনাল কোড কি বলতেছে দেখেন, অবৈধ কাজ যদি করেন অথবা বৈধ কাজ অবৈধ উপায়ে সম্পাদন করেন, তারপর অপরাধজনক ষড়যন্ত্র করেছে বলে গণ্য হবে। ওই ব্যক্তিরা যদি চুক্তি করেন, তাহলে অপরাধজনক ষড়যন্ত্র করেছেন বলে গণ্য হবেন। দেখেন, আপনি যে অপরাধ পুরোপুরি করে ফেলবেন তখনই দণ্ডিত হবেন এমন না, ষড়যন্ত্র করলেও অপরাধ বলে গণ্য হবে, সহায়তা করলে অপরাধ বলে গণ্য হয়। আমরা দেখেছি উদ্যোগ নিয়েছে, আত্মহত্যার উদ্যোগ নিয়েছে, মরে নাই, দণ্ড আছে কিনা, দণ্ড আছে। তাহলে একবারই কাজটা ঘটতেই হবে এমন কোনো কথা নাই, ষড়যন্ত্র করলেও আপনি অপরাধী, এটাই বলেছে। কেবলমাত্র অপরাধের যে 4টা উপাদান, একটার দণ্ড নাই, অভিপ্রায়ের দণ্ড নাই। তাই বলে আবার ভুল বুঝবেন না, অভিপ্রায় থাকলে আপনি অপরাধী হবেন, অভিপ্রায় নাই আপনি অপরাধী নন। কিন্তু একজন ব্যক্তি মনে মনে অভিপ্রায় করলো, আমি মনে মনে অভিপ্রায় করলাম যে আমি লিয়াকত ভাইয়াকে খুন করে ফেলবো, কিন্তু আমি কোনো কাজ করলাম না, মনের ভেতরেই চাপা রাখলাম, দণ্ড দিতে পারবে? অভিপ্রায়ের দণ্ড নাই। বাদ বাকি যে উদ্দেশ্য, প্রস্তুতি, এগুলো নিলেন, একত্রিত হলেন, সমবেত করলেন, সংগঠিত হলেন, সবকিছু দণ্ড রয়েছে, ষড়যন্ত্রেরও দণ্ড রয়েছে। 120-এর কয়ে বলবো ষড়যন্ত্রের সংজ্ঞা, ক্রিমিনাল কনস্পিরেসির সংজ্ঞা 120-এর ক, দণ্ড কত, 120-এর ক। তাহলে যদি ক্রিমিনাল কনস্পিরেসির সংজ্ঞা আসে, আমরা লিখবো 2 বা ততোধিক ব্যক্তি যদি অবৈধ কাজ সম্পাদন করে অথবা কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে সম্পাদন করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়, একত্রিত হয়, চুক্তি করে, বুদ্ধি করে, যোগ সাজস করে, তাহলে তারা কি করেছেন, অপরাধজনক ষড়যন্ত্র বা অপরাধমূলক ষড়যন্ত্র করেছেন বলে গণ্য হবেন। 2 বা ততোধিক ব্যক্তি সম্মত হবে অবৈধ কাজ করতে অথবা বৈধ কাজ অবৈধ উপায়ে করতে, এবং এই ষড়যন্ত্রের যে কোনো একটা অংশ সম্পাদিত হবে, দুইজন একত্রিত হবে, প্ল্যান পরিকল্পনা করবে, তাহলে অপরাধজনক ষড়যন্ত্র করেছে বলে গণ্য হবে। শাস্তিটা একটু দেখে নেব, মোটামুটি 2 বা ততোধিক মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 2 বছরের উপরে কারাদণ্ড যোগ্য কোনো অপরাধের যদি ষড়যন্ত্র করে, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি
120-এর খ ধারা মোতাবেক দণ্ডিত হবেন। দণ্ডের ব্যবস্থা রয়েছে। দণ্ড প্রথমে দণ্ডিত করবে অপরাধমূলক ষড়যন্ত্র 6 মাস পর্যন্ত, 6 মাসের অধিক নয় এমন দণ্ডে দণ্ডিত হবেন নিচের অপরাধগুলোর ক্ষেত্রে। আচ্ছা, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 2 বছরের অধিক কোনো অপরাধের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন। যে অপরাধ করলেন সেই অপরাধের সমান দণ্ডে দণ্ডিত হবেন। আর যদি সুস্পষ্ট বিধান না থাকে, দণ্ডের বিধান না থাকে, তখনই কিন্তু 120, হ্যাঁ, ষড়যন্ত্রের আলাদা দণ্ড থাকলে তখন আপনি ওই ধারায় তাকে দণ্ডিত করতে পারবেন। দণ্ড কি? যে অপরাধ করলেন সেই অপরাধের সমান শাস্তি পাবেন। সহায়তাকৃত ব্যক্তি যে অপরাধ করলেন সেই অপরাধের সমান দণ্ডে দণ্ডিত হবেন যদি অপরাধটার দণ্ডের পরিমাণ 2 বছরের উপরে গিয়ে থাকে। আর যদি 2 বছরের নিচে কোনো অপরাধে ষড়যন্ত্র করে থাকেন, 6 মাসের বেশি হবে না দণ্ড। বুঝতে পারলাম? অপরাধমূলক ষড়যন্ত্র 120-এর ক সংজ্ঞা, 120-এর খ হলো শাস্তি। তাহলে 2 বা ততোধিক বছরের জন্য দণ্ডনীয় কোনো অপরাধ ষড়যন্ত্রে যদি অংশগ্রহণ করে তাহলে এমন ভাবে দণ্ডিত হবে যেন সে অপরাধটির সহায়তা করলো। তাহলে ষড়যন্ত্র করলে আপনি ষড়যন্ত্রের জন্য না সহায়তার জন্য দণ্ডিত হতে পারেন। বরং ওই ঘরে রেখে আসেন, এটা লাগে না আমার, নিয়ে আসছি। আচ্ছা, এরপরে যদি ওই ব্যক্তি 2 বছরের নিচে কোনো কারাদণ্ডযোগ্য অপরাধ করে তাহলে ওই ব্যক্তি 6 মাস পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবেন। বুঝলাম? উপরে করলে সমান দণ্ড, যেন সে ষড়যন্ত্র করেনি, অপরাধে সহায়তা করেছে। আচ্ছা, একটু রিভিশনে যাব। কি কি পড়লাম? 107-এ সহায়তা, 108-এ ব্যক্তিটা কি সহায়তাকারী বলে গণ্য হবে বা অপরাধজনক কাজে সহায়তাকারী, দুষ্কর্মের সহায়তাকারী বলে গণ্য হবে। 108-এর ক বাংলাদেশে বা বিদেশে বসে, বাংলাদেশের বাইরে, বিদেশ থেকে বাংলাদেশে অপরাধের সহায়তা বা প্ররোচনা দান করা। 109 অপরাধ সম্পাদিত হবে, সহায়তাকৃত কার্য সংগঠন হবে, দণ্ডবিধিতে সুস্পষ্ট বিধান নাই, সংশ্লিষ্ট ব্যক্তিকে 109 ধারা মোতাবেক দণ্ডিত করা যাবে। 110 অভিপ্রায় ভিন্ন হলে 110, কার্য ভিন্ন হলে 111, একাধিক কার্য সংগঠনের ক্ষেত্রে অপরাধী ব্যক্তির দায়িত্ব 112, ফলাফল ভিন্ন বা পরিণতি ভিন্ন হলে 113, সংগঠনকালে উপস্থিত হলে 114, 15-16 ঘটনা ঘটে নাই অথবা আংশিক সংগঠিত হলে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ আংশিক সংগঠিত হলে 115, কারাদণ্ডযোগ্য অপরাধ সংগঠিত না হলে 116, সংশ্লিষ্ট ব্যক্তি দণ্ডিত হবেন। 117 অপরাধ 10 বা 10-এর অধিক ব্যক্তিকে, জনসাধারণকে উত্ত্যক্ত করে কোনো কাজে কি করা, প্ররোচনা দান করা। 117 118-20 ষড়যন্ত্র গোপনকরণ, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে ষড়যন্ত্র গোপনকরণ 118, কারাদণ্ড হলে 120, সরকারি কর্মচারী হলে 119। 120-এর ক খ অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা, অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি। আসেন একটু 116 ধারাটা, মনে হয় দণ্ডটা বলিনি, তাই না? 116-র দণ্ডটা একটু দেখি। 116-র দণ্ড 115 তো আমরা পড়লাম যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে সহায়তা করলে 7 বছর, এবং যদি আঘাত সংগঠন হয় তাহলে বলেছিলাম 1/4 দণ্ড, আর অর্ধেক দণ্ড। সরকারি কর্মচারী হলে অর্ধেক দণ্ডে দণ্ডিত হবে। আচ্ছা, দেখি একটু কি বুঝতে পারলেন, একটু শুনি। হ্যাঁ, সবার মাইক্রোফোন গুলো খুলে দিচ্ছি, একটু রেসপন্স করেন, ঘুমায়েন না। যদি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ সংগঠিত না হয়, সংশ্লিষ্ট অপরাধী ব্যক্তির দণ্ড কত ধারা? 115। তাহলে বুঝতে পারলাম, যদি মৃত্যুদণ্ড, কোনো খুনের জন্য প্ররোচনা দান করা হয়েছে, অপরাধ সংগঠন হয় নাই, তাহলে কত? 115। এবার আসেন চুরির জন্য সহায়তা দান করা হলো, অপরাধ সংগঠন হলো না। রিপন মাহমুদ ভাইকে বললাম চুরি করেন, তিনি রাজি হলেন না, তিনি কত ধারায় দণ্ডিত হবে? 116। কারাদণ্ডযোগ্য অপরাধ যেহেতু, সেহেতু 116। এইবার আসেন, অপরাধ তো সংগঠন হয়নি, তাই না? 116 সরাসরি ব্যবহার করতে পারবেন, কিন্তু 116 ধারা দেখলে কি বোঝা যাবে কোন অপরাধে সহায়তা করছিল, কোনটা সংগঠন করেনি? এই জন্য 379-80 আপনি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যে অপরাধে প্ররোচনা, মূল অপরাধের ধারাটার সাথে ব্যবহার করতেই হবে। যদিও 115-16-তে দণ্ডের ব্যবস্থা আছে না, কিন্তু এটা যে চুরির অপরাধের জন্য সংগঠন হয়নি জন্য দণ্ডিত হচ্ছে, নাকি আপনি মিথ্যা সাক্ষ্য দানের জন্য দণ্ডিত হচ্ছে, এটা কিভাবে বুঝবেন? মূল ধারাটা পাশে ব্যবহার করতে হবে। তাহলে 115-16-র সাথে আমরা যে অপরাধের প্ররোচনা দেয়া হলো এই অপরাধের ধারাটা ব্যবহার করব। খুনের জন্য প্ররোচনা দেয়া হলো, খুন সংগঠন হয়ে গেল, দণ্ড, সহায়তাকারী ব্যক্তির দণ্ড 302 109। এই যে এইভাবে ব্যবহার করব। বুঝতে পারলাম? 302 109। তাহলে 302 দেখে বুঝবো অপরাধটা কি ছিল, খুন। 109 দেওয়া হয়েছে কেন? তিনি মূল অপরাধী নন, তিনি প্ররোচনা দানকারী।
বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে পড়া মোটামুটি বোঝা গেছে। অপরাধজনক ষড়যন্ত্রের সংজ্ঞা, শাস্তি কত ধারা? 120-এর ক। 120-এর ক। ফলাফল ভিন্ন হলে সহায়তাকারীর দায়িত্ব? 120। 13, 113। পরিণতি ভিন্ন 113। ক্রমপুঞ্জিত শাস্তির দায়ে দণ্ডিত হবে 112। ক্রমপঞ্জিত 112। 112। 112 সঙ্গে 111 ব্যবহার করব আমরা। হ্যাঁ, মনে করেন জাকির নামক ব্যক্তিকে নাসরিন নামক ব্যক্তির পায়ে গুলি করার জন্য রেবেকা নামক ব্যক্তি তাকে ভাড়া করলো, যে জাকির ভাইয়া আপনি অবশ্যই নাসরিনকে দেখে ওর পায়ে গুলি করবেন। কিন্তু কি করলো, জাকির ভাইয়া গুলিও করলো, পাশাপাশি নাসরিনের সঙ্গে আরো একজন লোক ছিল, তাকেও আঘাত করে আসলো। তাহলে দুই রকম অপরাধ সংগঠিত হলো কিনা? তিনি দুইটা অপরাধের জন্য দণ্ডিত হবেন। যিনি প্ররোচনা দিলেন তিনি কি দণ্ডে দণ্ডিত হবেন? 112। যদি আবার জানা থাকে, সম্ভাব্য ফলাফল জানা থাকে, সেক্ষেত্রে ভিন্ন কথা। যেহেতু দুইটা আলাদা আলাদা অপরাধ সংগঠন হয়েছে, 111। এটা কিন্তু 111 উদাহরণ, দায় নিবে না। তাহলে আমি কিসের জন্য প্ররোচনা দিচ্ছি? শুধু নাসরিনকে গুলি করার জন্য প্ররোচনা দিচ্ছি, তাই না? অথচ উনি কি করে ফেলছেন, আরো একজন ব্যক্তিকে আঘাত করে ফেলছেন। তাহলে আমি শুধুমাত্র গুলি করার জন্য বা নাসরিনের পায়ে গুলি করার জন্য আমি দণ্ডিত হব, অপরাধের প্ররোচনার দায়ে দণ্ডিত। এবার আসেন, একটু ভিন্ন ঘটনা ঘটলো। নাসরিনকে গুলি করতে বললাম পায়ে, উনি গুলি করে ফেললো, নাসরিন মারা গেল। সম্ভাব্য ফলাফল ঘটছে কিনা? আমি জানি পায়ে গুলি করতে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে শরীরে লাগতে পারে, পারে কিনা? তখন আমার দায় কি, কত ধারায় দায় নিতে হবে? 111, 12, দুই ধারার দুইটা ধারাই ব্যবহার করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো, যদিও 111 ধারা দিলেই যথেষ্ট হয়ে যায়, তারপরও 112 ধারাটা সঙ্গে ব্যবহার করতে হয়। যেমন একটু আগে উদাহরণটা পড়লাম, মালপ্রব কাজে বাধা দিছে, সরকারি কাজে বাধা, পাশাপাশি আঘাত সংগঠন হলো। তাহলে কি হবে? 111, 12 দুইটা ধারাই ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে আসেন আরেকটা ধারা জিজ্ঞাসা করে শেষ। কোনো ব্যক্তিকে কোনো ভিন্ন অভিপ্রায় কার্য সম্পাদনের বেলায় সহায়তাকারী দায়িত্ব? কথা বলতেছেন না কেন? 110। 110। ভিন্ন বলতে অভিপ্রায় ভিন্ন। 110। আচ্ছা, কার্য ভিন্ন হলে দায়িত্ব? কার্য ভিন্ন হচ্ছে কার্য 111। ভিন্ন হলে 112। 111, 112 দুইটাই দেয়া যাবে। কার্য ভিন্ন হলে 111, 12। আচ্ছা, সম্ভাব্য ফলাফল ঘটলে 111-তে দায় নিবে, আবার রেহাইও পায় কিন্তু 111-তে। বুঝতে পারছেন? 111-র ব্যাখ্যাতে রেহাইও পায়। যেমন আমরা একটা প্রশ্ন দেখি, সহায়তাকারী ব্যক্তি এমন অপরাধে সহায়তা করলেন, অপরাধ সংগঠন হলো, কিন্তু সহায়তাকারী ব্যক্তি রেহাই পেয়ে যায়, এরকম অপরাধের ধারাগুলো আলোচনা করুন। কোন কোন ক্ষেত্রে অপরাধে সহায়তা করার পরেও সংশ্লিষ্ট ব্যক্তি দণ্ডিত হয় না? যেমন আমরা দেখি খুনের সাহায্য, ঘুষ গ্রহণে সহায়তা করলে, আপনি ঘুষ জোর করে আপনি বাধ্য করা হয়েছে আপনাকে ঘুষ দিতে, তাহলে আপনি আবার রেহাই পেয়ে যাবেন, তাই না? আবার এরকম 111 ধারায় যে কাজে আপনি প্ররোচনা দেননি, ভিন্ন কার্য সংগঠন করলে, তখন কিন্তু আবার হ্যাঁ ব্যভিচারের শাস্তিও দিতে পারেন। ব্যভিচারে যিনি নারী তিনি আবার হয় না, সহায়তাকারী বলে গণ্য হবে না, বা তিনি দণ্ডের আওতা মুক্ত। এরকম ধারাগুলো বেছে বেছে আমরা ব্যবহার করি। আচ্ছা, মোটামুটি ক্লাস বোঝা গেল, তাই না? ধন্যবাদ সবাইকে। এই পর্যন্তই থাকবে, আজকে আর সময় নাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।